বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার উপর একটি টিকা লেখো। ভূমিকা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন আধুনিক বাংলার অন্যতম শ্রেষ্ঠ মনীষী ও দার্শনিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাষ্ট্রদর্শনের একটি অসামান্য গুরুত্বপূর্ণ দিগদর্শন হল জাতীয় জাতীয়তাবাদ সংক্রান্ত তার ধারণা। তার সমকালীন ভারতবর্ষে জাতীয়তাবাদ ধারণা ছিল একেবারেই অস্পষ্ট। তিনি সর্বপ্রথম ভারতীয়দের কাছে জাতীয়তাবাদের ধারণাকে সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি জাতীয়তাবাদের ধারণাকে জন্মভূমি প্রীতি তথা দেশপ্রেম মহান আদর্শের সাথে একাত্ম করে তুলেছিলেন। তাঁর জাতীয়তাবাদী চেতনার পরিচয় পাওয়া যায় আনন্দমঠ, সীতারাম, দেবী চৌধুরানী, মৃণালিনী প্রভৃতি উপন্যাস ও কমলাকান্তের দপ্তর, ভারতের স্বাধীনতা ও পরাধীনতা, ভারত কলঙ্ক, লোকশিক্ষা, বাঙালি বাহুবল প্রভৃতি প্রবন্ধে। জাতি প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র 1887 সালে প্রকাশিত বিবিধ প্রবন্ধ নামক প্রবন্ধ সংকলনের প্রথম ভাগে ভারতবর্ষ পরাধীন কেন শীর্ষক রচনার শেষে বঙ্কিম জাতি গঠনের দুটি প্রাক শর্তের কথা উল্লেখ করেছেন। প্রথমত, নিজ জাতির সকল সদস্যের মধ্যে ঐক্য ও মৈত্রীর বোধ গড়ে তোলা। দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর স্বার্থের সঙ্গে অন্য গোষ্ঠীর স্বার্থের পার্থক্য নির্ধারণ করা। বঙ্কিমের মতে এই দুটি উপাদানের কোনোটিই তাঁর সমসাময়িক ভারতে খুঁজে পাওয়া যাবে না। ভারতবাসীরা বহু যুগ ধরেই নানান জাতপাত, ভাষা ও ধর্ম গোষ্ঠীতে বিভক্ত। তার উপর রাজনৈতিকভাবেও তারা নানা রাজ্যে বিভক্ত। তাই এমন পরস্পর বিভক্ত ভারতে একটি শক্তিশালী জাতি গঠন করতে হলে একটি নতুন ধর্ম প্রবর্তন করতে হবে, যার নাম জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদকে ধর্মের পর্যায়ে উন্নীত করতে চেয়েছিলেন। তিনি তাঁর ধর্মতত্ত্ব গ্রন্থে ধর্মকে কেবল পরজগতের হিসেবে নয়, ইহজগতের বিষয় হিসেবেও গণ্য করেছেন। গ্রন্থটি এক গুরু শিষ্যের সংলাপ হিসেবে লিখিত, যেখানে প্রীতির মাহাত্ম্য বর্ণনা করে শিষ্য বলেছেন, আত্মপ্রীতি, স্বজনপ্রীতি, স্বদেশপ্রীতি, পশুপ্রীতি, দয়া এই প্রীতির অন্তর্গত। ইহার মধ্যে মানুষের অবস্থা বিবেচনা করিয়া স্বদেশপ্রীতিকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা উচিত। সুতরাং দেখা যাচ্ছে স্বদেশপ্রীতিকেই বঙ্কিম জাগতিক মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মনে করেছেন। আনন্দমঠ উপন্যাস ও জাতীয়তাবাদের ধারণা: বঙ্কিমচন্দ্র ভারতমাতাকে দেবী সত্তায় ভূষিত করে ভারতীয় জাতীয়তাবাদকে দীপ্ত মহিমায় মূর্ত করে তুলেছিলেন তাঁর আনন্দমঠ উপন্যাসে। তিনি আনন্দমঠের দেশপ্রেমিক সন্ন্যাসীগণকে মাতৃমন্ত্রে দীক্ষিত, আত্মনিবেদিত ও উৎসর্গীকৃতপ্রাণ এবং দেশমাতার মুক্তির লক্ষ্যে দৃঢ় সংকল্প ধর্মযোদ্ধা হিসেবে গড়ে তুলেছেন। তাই আনন্দমঠের দেশভক্ত সন্ন্যাসীদের ধর্মযুদ্ধই যেন ভারতের স্বাধীনতা সংগ্রাম তথা জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে প্রতিফলিত হয়েছে এবং সেই ধর্মযুদ্ধই ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে জাতীয় মুক্তি সংগ্রামের আদর্শে উদ্বুদ্ধ করেছিল। এই উপন্যাসে তিনি দেখিয়েছেন যে দেশভক্ত সন্ন্যাসীগণ জন্মভূমি ছাড়া আর কাউকে মা বলে স্বীকার করেন না। এই উপন্যাসে তিনি তদানীন্তন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের দুরবস্থার ছবি আঁকতে গিয়ে দেবী কালীর তথ্যনিষ্ঠ ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যা অনুযায়ী দেবী কালী হলেন তদানীন্তন ভারতবর্ষের হীনমর্যাদার প্রতীক। ভারতবর্ষের চরম দুরবস্থার জন্য দেবী কালীর গায়ের রং কালো। ব্রিটিশ শাসনে ভারতবর্ষের শ্মশান সদৃশ অবস্থার জন্য মোড়ার খুলির মালা পরিহিতা ভারতীয় জনগণ নিজেদের মঙ্গলকে নিজেদেরই পায়ে দলিত করেছে। এ বক্তব্য বোঝানোর জন্য বঙ্কিমচন্দ্র দেবীর পদতলে শিবের অবস্থানকে চিহ্নিত করেছেন। আবার অন্যদিকে ভবিষ্যৎ ভারতবর্ষের সমৃদ্ধি ও মহিমাকে চিহ্নিত করার জন্য দেবী দুর্গার মূর্তির বর্ণনা করেছেন। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরম দেশভক্ত এবং দেশমাতার মুক্তির সাধনার আত্মনিবেদিত চরিত্র সাধক ভবানন্দের কণ্ঠে দেশমাতৃকার বন্দনাস্বরূপ যে মাতৃবন্দনা গীতি গাইয়েছিলেন সেই মহিমান্বিত বন্দে মাতরম সঙ্গীত রেখেই ভারতমাতার বাণীমূর্তির সুস্পষ্ট রূপ লাভ করেছিল। ভারতীয় জাতীয়তাবাদকে জাগ্রত করার জন্য তিনি আনন্দমঠ উপন্যাসটি ছাড়াও দেবী চৌধুরানী ও সীতারাম উপন্যাস রচনা করেছিলেন। এই উপন্যাস তিনটিতে একত্রিতভাবে বঙ্কিমচন্দ্র শুধু দেশমাতার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করেননি, বরং নিম্নগ্ন জাতীয়তাবাদী মানসিকতা দিয়ে যে স্বদেশ মুক্তির সাধন সম্ভব সেই বক্তব্যকেও তুলে ধরেছিলেন। জাতীয়তাবাদ হলো শ্রেষ্ঠ ধর্ম। বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদকে একটি শ্রেষ্ঠ ধর্ম বলে চিহ্নিত করেছেন। তিনি মনে করতেন জাতির মুখ ও মুক্তির বিধান করাই হলো জাতীয়তাবাদের মূল লক্ষ্য। তাই তিনি জাতীয়তাবাদের প্রশ্নটিকে জাতির সুখ দুঃখের মানদণ্ডে বিচার করেছেন।
তিনি তাঁর ভারতের স্বাধীনতা ও পরাধীনতা নামক প্রবন্ধে তাই সুষ্ঠুভাবে বলেছেন যে যে রাজ্যের লোক সুখী তাহাই উৎকৃষ্ট, যে রাজ্যের লোক দুঃখী তাহাই অপকৃষ্ট। বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণচরিত্র প্রবন্ধে কৃষ্ণের মহান ব্যক্তিত্ব, সীমাহীন রাজনৈতিক প্রজ্ঞা ও অসামান্য যুদ্ধবিদ্যা পারদর্শিতার মাধ্যমে ভারতীয় জনগণকে জাতীয়তাবাদী আন্দোলনের লক্ষ্যে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে চেয়েছিলেন। তাই বঙ্কিমচন্দ্রের চিন্তায় শ্রীকৃষ্ণ একজন সুসংগঠক জাতীয়তাবাদী ব্যক্তিত্ব, যার তুল্য নেতৃত্বের অধীনে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন সংগঠিত করার স্বপ্ন দেখেছিলেন তিনি। সমালোচনা। বিভিন্ন দিক থেকে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদকে সমালোচনা করা হয়েছে। প্রথমত, জাতীয়তাবাদের আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকে বঙ্কিমচন্দ্রকে হিন্দু সাম্প্রদায়িকতাবাদ হিসেবে চিহ্নিত করেছেন। সমালোচকদের মতে বঙ্কিম তাঁর জাতীয়তাবাদী চিন্তাচেতনা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের কথাই তুলে ধরেছেন। দ্বিতীয়ত, অনেক সমালোচক বঙ্কিমকে বাঙালির সংকীর্ণতাবাদী হিসেবে সমালোচনা করেছেন, কারণ তার আলোচনায় ভারতের অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় বাঙালিদের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। তৃতীয়ত, অনেকের মনে বঙ্কিম সংকীর্ণ জাতীয়তাবাদের প্রবর্তক, কারণ তাঁর চিন্তাভাবনায় আমরা আন্তর্জাতিকতাবাদের কোনো ধারণা পাই না। মূল্যায়ন। বঙ্কিমের রচনার ক্ষমতা ও আবেদন যে কতটা তা বোঝা যায় এটা দেখে যে ভারতের প্রখ্যাত সামাজিক ও রাজনৈতিক এবং সমালোচকরা এখনও বঙ্কিমের রচনা মনোযোগ দিয়ে পড়ছেন এবং বঙ্কিম চর্চায় নিযুক্ত আছেন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী সুদীপ কবিরাজ তাঁর দ্য আনহ্যাপি কনসিয়াসনেস গ্রন্থে দেখিয়েছেন যে হিন্দু ধর্মের উপর গুরুত্ব দিয়ে বঙ্কিম তাঁর জাতীয়তাবাদী তত্ত্ব রচনা করেছিলেন। তা কোনো অর্থেই প্রথাগত হিন্দু ধর্ম নয়, তা বঙ্কিম কর্তৃক পুনর্গঠিত এক নতুন ধর্ম। পরিশেষে বলা যায়, বঙ্কিম ভারতের সংস্কৃতি সম্পর্কে উৎস হিসেবে ব্যবহার করে ভারতীয় জাতীয়তাবাদকে একটি আধুনিক সভ্যতাগত জাতীয়তাবাদের পরিচিতি দেওয়ার চেষ্টা করেন। অবশ্য এক্ষেত্রে তিনি যে পরিচিতির কথা বলেন সে পরিচিতি যুক্তিনির্ভর হলেও তা হয়ে ওঠে পশ্চিমী আধুনিকতার আদর্শের থেকে বহুগুণভাবে স্বতন্ত্র।